সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা একটু সৌরজগতের নানান বিষয় নিয়ে আলোচনা করব। সৌর সংবাদ, সেলেস্টিয়াল নিউজ, সেলেস্টিয়াল কারেন্ট অ্যাফেয়ার্স। কারণ আমাদের এই সৌরজগতে কি কি ঘটনা ঘটছে সেগুলো যদি আমরা না জানি, আমরা যদি অবগত না থাকি, তাহলে আমরা কোয়ালিটি অফ টাইমকে বুঝতে পারবো না। আমার ইন্ডিভিজুয়াল কোয়ালিটি অফ টাইম, আমার হরোস্কোপ, আমার জন্মছকে আমার দশা মহাদশা অন্তর্দশা ইন্ডিকেশন দিচ্ছে, কিন্তু সেই আমার যে ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত কোয়ালিটি অফ টাইম, তার সঙ্গে সৌরজগতের কোয়ালিটি অফ টাইমের কী সামঞ্জস্য, কতটা মিল, কতটা গরমিল, সেটাও কিন্তু জানাটা বিশেষ প্রয়োজন। এবং এই যে সময়টা, বছরের এই যে দ্বিতীয় ভাগ, এই দ্বিতীয় ভাগে সৌরজগতের সংবাদ খুব গুরুত্বপূর্ণ। আমাদের মুনি ঋষিরা, সিদ্ধ গুরুরা বছরকে দুভাগে ভাগ করে গেছে। প্রথম ভাগে ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী ওই জানুয়ারি টু জুন, আর দ্বিতীয় ভাগ হচ্ছে জুলাই টু ডিসেম্বর, উত্তরায়ণ আর দক্ষিণায়ন। এই যে বিভাজনটা, এই বিভাজনের যে ভিত্তি, বেসিস হচ্ছে সোলার মুভমেন্ট, অর্থাৎ পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার উপর এটা বেস করা। আমরা সেটাকে সোলার মুভমেন্ট হিসেবেই বলে থাকি, আলোচনা করে থাকি। তো সূর্য উত্তরমুখী যে যাত্রা, সেটা হচ্ছে উত্তরায়ণ, যেটা মকর রাশিতে প্রবেশ করলে ঠিক যে ক্রিসমাস ফেস্টিভ্যাল, বড় দিন বলা হয়, সেই ডিসেম্বরের শেষ থেকে মোটামুটি শুরু হয়ে জুন মাস অবধি, এবং জুন মাস থেকে ওই জুলাই মাসের শুরু থেকে ডিসেম্বর অবধি সূর্য আবার দক্ষিণমুখী হয়, আমরা দক্ষিণায়ন বলে থাকি। তো এই যে সময় দুটো, এই সময়, এই যে কালের ভাগ, এই কালের ভাগকে বলা হচ্ছে যে উত্তরায়ণ যে অংশটা, সেই অংশে আদিত্যরা প্রাধান্য পায়, আর দক্ষিণায়ন যে অংশ, সেই অংশে দৈত্যরা প্রাধান্য পায়। তো এই সময় আমাদের সেলেস্টিয়াল যে এনার্জিটা, সৌরজগতের যে ঊর্জা, তার মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে। এই সেকেন্ড হাফ, অর্থাৎ এই দক্ষিণায়নের সময়, আষাঢ় মাসের যে দেবসায়নী একাদশী, এই একাদশী থেকে, অর্থাৎ আমরা আষাঢ় মাসের শুক্লপক্ষের যে একাদশী, দেবসায়নী একাদশী, সেই একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী, দেবোত্থানী, নামটা থেকেই আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন, আন্দাজ করা যায়। এই সময়টা একটা বিশেষ সময়। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী, দেবসায়নী একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের দেবোত্থানী একাদশী, অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে দেবতার শয়ন, দেবতা রেস্টে চলে গেলেন। আর বিশ্রাম কবে সমাপ্ত হলো না, কার্তিক মাসের শুক্লপক্ষের দেবোত্থানী, দেবতার উত্থান হলো। কে এই দেবতা? স্বয়ং বিষ্ণু পালনকর্তা। এই সময়টা আমরা 2025-এ আমাদের গ্রেগরিয়ান ক্যালেন্ডারে 6 জুলাই থেকে
1 নভেম্বর অবধি পাচ্ছি, যেটাকে বলা হয় চতুর্মাস। এই চতুর্মাস প্রতি বছরই আমরা হিসেব করে থাকি। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান নারায়ণ বিষ্ণু পালনকর্তা, তিনি নিজের জন্য কিছু বিশেষ সুবিধে অবশ্যই ব্যবস্থা অ্যারেঞ্জ করতে পারেন এবং সেটাই তিনি করেছেন। এই 6 জুলাই থেকে 1 নভেম্বর চতুর্মাস টানা ওনার তন্দ্রা, নিদ্রা, বিশ্রাম, নিশ্চলতা, কর্মবিরতি, নীরবতা, সেই অনন্ত শেষ নাগের উপর ওনার যোগ নিদ্রা। সারা বছরের সব ক্যাজুয়াল, সিক, প্রিভিলেজ, লিভ উইদাউট পে, স্টাডি লিভ, প্যাটার্নিটি লিভ সব মিলিয়ে এক টানা একটা ছুটি। আমরা কেউ যদি এরকম আবেদন করি, আমাদের কিন্তু প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটির হিসেব ধরিয়ে দেওয়া হবে হাতে, গোল্ডেন হ্যান্ডশেক। কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা, পালনকর্তা, দেবতা, তিনি নিজের জন্য একটা স্পেশাল ব্যবস্থা নিয়েছেন। এবার এই যে সময়টা, এই সময়টার একটা আলাদা মাহাত্ম্য, গুরুত্ব আছে। এই সময় আমরা যদি জিওগ্রাফিক্যালি দেখি, আমরা যদি আবহাওয়ার দিকটা দেখি, তাহলে বর্ষাকাল, আকাশ মেঘাচ্ছন্ন, এবং এই সময় সূর্যর তেজ কম, সূর্যের প্রভাব কম। যে সূর্যের প্রভাবটা আমরা বর্ষার আগে গ্রীষ্মকালে পেয়ে থাকি। এবং বলা হয় যে যেহেতু ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ কর্মবিরতিতে, স্যাবাটিক্যালে গেছেন, ইজ ইন স্লাম্বার, তো সেই কারণে এই সময় অন্যান্য দেবদেবীরা, ওনার অন্যান্য অবতাররা সৃষ্টির চালনার দায়িত্বে থাকেন, এবং বিশেষ করে দেবাদিদেব মহাদেবের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে সৃষ্টি চালনার। এই সময় শাস্ত্র অনুযায়ী কোনো শুভ কাজ হয় না। এই সময়টা প্রায়শ্চিত্তর সময়, ধ্যান, জপ, মেডিটেশনের সময়, সব রকম দেবকর্মের সময় এবং তীর্থভ্রমণের সময়। এই যে পিরিয়ডটা আমরা পাচ্ছি, এই পিরিয়ডের মধ্যে, এই সময়ের মধ্যে বিশেষ বিশেষ তিথি, গুরু পূর্ণিমা, নাগ পঞ্চমী, তারপরে শ্রাবণ মাস, গণেশ চতুর্থী, পিতৃপক্ষ, নবরাত্রি, দীপাবলি অমাবস্যা। তো এনার্জিটাও দেখুন, যখন ভগবান নারায়ণ শ্রী বিষ্ণু নিদ্রাগত হলেন, যখন তিনি নিশ্চল হয়ে গেলেন, তখন কিন্তু মানব জাতিকে এমন কিছু ঊর্জা বিচ্ছুরণের ব্যবস্থা করে দিলেন, যে ঊর্জা, যে বিচ্ছুরণকে গ্রহণ করে, সংগ্রহ করে মানবজাতি কিন্তু নিজেদের কর্মখণ্ডন করতে পারবে এবং নিজেদের পাপমুক্ত করার একটা প্রয়াস করতে পারবে। এই ব্যবস্থাটা কিন্তু এই সময় করা হচ্ছে। সুতরাং এই সময় বিশেষভাবে আমাদের ধ্যান, জপ, মেডিটেশন, সব রকম মন্ত্র সাধনা একদম কন্টিনিউয়াসলি
প্রতিনিয়ত উইদাউট এনি ব্রেক করে যাওয়াটা প্রয়োজন। এখন আমরা এই 2025-এর এই সময় যদি ক্যালেন্ডারের দিকে একটু তাকাই, তাহলে আমরা কি পাচ্ছি না, 9th অগস্ট রাখি পূর্ণিমা। এখন রাখি পূর্ণিমাতে আমরা শুধু একটা সোশ্যাল মিডিয়ার দৌরত্বের কারণে রাখি ক্রয় করে আর বিভিন্ন উপহার ক্রয় করে যে আদান প্রদান, সেই জায়গা থেকে একটু বেরিয়ে এসে পূর্ণিমার যে পাওয়ারটা, সেটার কথা আমাদের একটু ভাবতে হবে। এবং রাখি পূর্ণিমাকে কিভাবে আরও আমরা ইউটিলাইজ করতে পারি, সদ্ব্যবহার করতে পারি এনার্জিটা, সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলাদা ভিডিওতে তো আলোচনা করেইছি। এবার এই রাখি পূর্ণিমার পরে আমরা কৃষ্ণ জন্মাষ্টমী পাচ্ছি। কৃষ্ণ জন্মাষ্টমী নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা হচ্ছে। তারপর গণেশ চতুর্থী, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 27th অগস্ট। গণেশ চতুর্থী মানে গণপতি এনার্জি হচ্ছে মূলাধার, অর্থাৎ পুরো মানব শরীরের এনার্জি সিস্টেমের যে এন্ট্রি পয়েন্ট, দ্বার, সেই দ্বার রক্ষকের ভূমিকায় আছেন ভগবান শ্রী গণেশ। গণপতি এনার্জিকে জাগ্রত না করলে, অ্যাক্টিভেট না করলে, মূলাধার চক্রে যে দেবী কুণ্ডলিনী সুপ্ত হয়ে আছেন, তিনি জাগ্রতও হবেন না এবং তিনি ঊর্ধ্বমুখীও হবেন না। এবং তিনি ঊর্ধ্বমুখী না হলে, জাগ্রত না হয়ে ঊর্ধ্বমুখী না হলে, আমাদের চক্রে চক্রে তার যাত্রা না হলে, চক্র ভেদন না হলে কোনো কর্মই খণ্ডন হবে না। সুতরাং একেবারে প্রবেশ দ্বার যেটা, সেই প্রবেশ দ্বার হচ্ছে মূলাধার, যেখানে গণপতি এনার্জি অবস্থান করে থাকে। এবং এই গণপতি এনার্জিকে আমাদের 27শে অগস্ট অ্যাক্টিভেট করতে হবে, ট্রিগার করতে হবে। গণপতি এনার্জি সঠিকভাবে ট্রিগার্ড হয়ে গেলে, গণেশ চতুর্থীকে যথার্থভাবে পালন করা হলে, গণপতি বাপ্পা মরিয়া বলে শুধু চিৎকার করলে হবে না, সঠিক পদ্ধতিতে একদম ডিপ ডাইভ মেডিটেশন করে, যার যতটা সম্ভব এনার্জি সিস্টেমকে ওপেন করার পর এইবার আমাদের পুরো বাকি সময়টা, পিতৃপক্ষ, তারপরেই পিতৃপক্ষ, ওই যে দ্বার খুলে গেল, তারপরেই আমরা পিতৃপক্ষকে পাচ্ছি। অর্থাৎ অ্যানসেস্ট্রাল এনার্জি, পূর্বপুরুষদের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন হবে। তারপর আমরা নবরাত্রি পাবো, দেবী পক্ষ পাবো, অসম্ভব গুরুত্বপূর্ণ সময়। তারপর আমরা দীপাবলির অমাবস্যা পাব। এবং এই যে পিতৃপক্ষ, এই পিতৃপক্ষর যে তিথি আমরা 2025-এ পাচ্ছি, পিতৃপক্ষর যে সূচনা, সেটা হচ্ছে 7ই সেপ্টেম্বর 2025 রবিবার। পিতৃপক্ষ 7 সেপ্টেম্বর সানডে থেকে 21 সেপ্টেম্বর সানডে, 21শে সেপ্টেম্বর আমরা সর্বপিতৃ অমাবস্যা পাচ্ছি, যেটা আমাদের বাঙালিদের কাছে
পরম প্রিয় একটা তিথি, মহালয়া বলে আমরা জানি। এবার এই যে পিতৃপক্ষ শুরু হচ্ছে 7ই সেপ্টেম্বর 2025-এ, 7 আর 8 সেপ্টেম্বরের 7 আর 8 এই 2 দিনকে অবলম্বন করে আমরা 2025-এর শেষ চন্দ্রগ্রহণকে পাচ্ছি, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, টোটাল লুনার এক্লিপস, ব্লাড মুন। এবং 2022-এর পর থেকে যতগুলো লুনার এক্লিপস চন্দ্রগ্রহণ হয়েছে তার মধ্যে এটা লংগেস্ট, সবচেয়ে বেশি সময়ের, দীর্ঘমেয়াদী। এবং পূর্ণ গ্রহণটা, পূর্ণ গ্রাসটা, দ্য টোটালিটি আমরা ভারতবর্ষের বহু জায়গায় দেখতে পাবো। অস্ট্রেলিয়া, এশিয়া, ইউরোপ আর আফ্রিকাকে কভার করে এই পাথ অফ শ্যাডোটা থাকবে। এবং এটা অ্যাসেন্ডিং নোড রাহুর সঙ্গে হবে। তো এই যে পিতৃপক্ষটা শুরু হচ্ছে, কয়েক বছর আগে, আমার ঠিক বছরটা মনে পড়ছে না, 21 কি 22 কোথায়, পিতৃপক্ষ সমাপ্ত হয়েছিল যে অমাবস্যাতে, সেই অমাবস্যাটা টোটাল সোলার এক্লিপস ছিল, ভেরি ভেরি পাওয়ারফুল। তো পিতৃপক্ষ শুরু বা শেষ, অর্থাৎ পূর্ণিমা বা অমাবস্যা যদি গ্রহণ হয়, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, তাহলে পিতৃপক্ষের এনার্জিটা 1000 গুণ বৃদ্ধি পেয়ে যায়। সুতরাং এই বছর 2025-এর পিতৃপক্ষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং ফলদায়ী। আমাদের কিন্তু এটাকে খেয়াল রাখতে হবে। এই জন্মাষ্টমীর পরই আমরা গণেশ চতুর্থী পাচ্ছি। এই বছর গণেশ চতুর্থীকে আমরা চেষ্টা করব, প্রয়াস করব আরও কতটা বেশি আমরা সদ্ব্যবহার করতে পারি, অপটিমাইজ করতে পারি। যাদের সাড়ে সাতি ঢাইয়া তাদের জন্য, অর্থাৎ কুম্ভ, মীন আর মেষ রাশি, আর সিংহ আর ধনুরাশির জন্য আলাদা করে আমি বিশেষ ভিডিও উপস্থাপনা করব। আর বাকি জেনারেল আমাদের জন্য তো আলাদা একটা ভিডিও থাকছেই। পিতৃপক্ষের ভিডিও আপনারা পাবেন। কিন্তু গণেশ চতুর্থীকে এই বছর বিশেষ একটা গুরুত্ব দেবেন। আমরা জানি এখন আমাদের দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে আছেন, গ্যালোপিং ট্রেনের মতো চলছেন। সো ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা সময়। এবং এই চতুর্মাস 6 জুলাই থেকে 1 নভেম্বর যত আমরা ধ্যান, জপ, মেডিটেশন, চান্টিং, মন্ত্র সাধনা করতে পারবো, আমরা কিন্তু দেবকর্ম করতে পারবো, আমরা কিন্তু অনেক অনেক বেশি, অনেক গুণ বেশি কিন্তু আমরা ফলাফল আশা করতে পারি, পাবো তাই। সুতরাং এই সময়টাকে একটা গ্রেটার ইম্পর্টেন্স দিয়ে আমাদের চলতে হবে এবং আশা করব যে এই সময়টাকে অপটিমাইজ করে আমরা নানানভাবে নিজেদের জীবনে ফুল স্পেকট্রাম একটা চিকিৎসা ব্যবস্থা, প্ল্যানেটারি ট্রিটমেন্ট, কার্মিক ট্রিটমেন্টের একটা যথাযথ উপায় আমরা করতে পারব। সর্বম শুভময়ম শুভনন্তা শুভকৃপানন্তা।